এই ছেলেটার বিয়ের একমাত্র বাধা হলেন তার শ্বশুরমশাই। অবশ্য তিনি তার মেয়েকে তার সাথে বিয়ে দিতে রাজি, তবে তার আগে এদের দুজনকেই একটা পরীক্ষায় পাশ করতে হবে, যেটা হলো বিশ্বাসের পরীক্ষা। যেখানে সত্য হলো মাত্র 24 ঘন্টার জন্য তাদের দুজনকে একে অপরের মোবাইল ফোনটা এক্সচেঞ্জ করতে হবে, আর দুজনেই একে অপরের মোবাইলের সম্পূর্ণ অ্যাক্সেস পাবে। আর যদি 24 ঘন্টা পর তাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক থাকে, তাহলে তিনি তাদের বিয়ে করিয়ে দিতে কোনো আপত্তি করবেন না। বলছিলাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটা ইন্ডিয়ান সিনেমা লাভ টুডে এর গল্প সংক্ষেপ। আমি হেল্প করে বলতে পারি গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বলে মূল গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা ছোট্ট বাচ্চা একটা আমের গুটি মাটির নিচে পুঁতে দিচ্ছে। এরপর হঠাৎ করে সময়ের গতি পরিবর্তন হয় এবং আমরা বর্তমান সময়ে প্রবেশ করি। এটা ওই ঘটনার প্রায় 15 বছর পরের মুহূর্ত। এখানে কাহিনীর মূল চরিত্র প্রদীপ নামের একজন ব্যক্তিকে দেখি আমরা। সে একজন ডেভেলপার হিসেবে একটি প্রতিষ্ঠানে কাজ করে। প্রদীপ তার পরিবারের সঙ্গে থাকে, যেখানে তার মা সরস্বতী এবং তার বোন দিব্যা আছে। একদিন প্রদীপ তার জমানো টাকা এবং সব সঞ্চয় খরচ করে একটা নতুন মোবাইল ফোন কিনে, কিন্তু এটা তার নিজের জন্য নয়, বরং তার প্রেমিকা নিকিতার জন্য। নিকিতার পুরনো মোবাইলটা ভেঙে গিয়েছে, তাই প্রদীপ এই উপহারটা কিনেছে। আর নিকিতা নতুন ফোন পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে ভাবছিল তার পুরনো ফোনটা ভেঙে গিয়েছে, তার বাবা জানে। এখন এই নতুন মোবাইল সম্পর্কে তার বাবা যদি জিজ্ঞাসা করে তাহলে সে কী বলবে। অপরদিকে প্রদীপ জানতে পারে যে তার বোন দিব্যার জন্য নাকি একটা সম্বন্ধ এসেছে। সম্বন্ধটা খুব ভালো, ছেলেটা নাকি একজন ডক্টর। তবে অবাক করার ব্যাপার হলো দিব্যা প্রস্তাবটা না দেখেই তা মেনে নেয়। তবে প্রদীপ তার বোনকে বুঝিয়ে বলে যে কোনো চাপের মধ্যে পড়ে বিয়ে করার দরকার নেই। প্রথমে ছেলেটির সম্পর্কে ভালো মতো জেনে নে, তারপর সিদ্ধান্ত নে। সেই রাতে নিকিতা প্রদীপের সাথে দেখা করে এবং নিকিতা প্রদীপকে জানায় যে তার বোন সে তাকে কে যেন ইনস্টাগ্রামে বিরক্ত করছে এবং অশালীন কিছু মেসেজ পাঠাচ্ছে। এটি সমাধানের জন্য প্রদীপ তাকে পরামর্শ দেয়, বলে ওই অ্যাকাউন্টটা ব্লক করতে এবং নিজের অ্যাকাউন্টটা প্রাইভেটে রাখতে। পাশাপাশি প্রদীপ নিকিতাকে তার বোনের দিব্যার বাগদান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। পরদিন নিকিতা তার বন্ধু রবিকে সাথে নিয়ে প্রদীপের বাড়িতে আসে এবং সেখানে সে দিব্যার বাগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রদীপ সেখানে নিকিতাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এখানে নিকিতা এবং প্রদীপের সম্পর্কে সবাই জানতে পারে এবং তাদের প্রেম ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। তারপর 8 মাস পার হয়ে যায়। একদিন নিকিতার বাবা নিকিতাকে প্রদীপের সাথে কথা বলতে দেখে ফেলে এবং প্রদীপকে বাড়িতে আসতে বলে। এটা শুনে প্রদীপ প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে, তবে সাহস করে তার বাবার সাথে সে দেখা করতে যায়। নিকিতার বাবা প্রদীপের সাথে কথা বলেন এবং একটা শর্ত দেন, নিকিতা এবং প্রদীপকে একে অপরের ফোন 24 ঘন্টার জন্য বদল করতে হবে। এই সময় যদি সব ঠিকঠাক থাকে তবে তিনি তাদের বিয়েতে সম্মতি দেবেন, অন্যথায় নিকিতার বিয়ে তার পছন্দের অন্য ছেলের সাথে করিয়ে দেওয়া হবে। প্রদীপ ও নিকিতা একে অপরকে ভালোবাসার কারণে সেই শর্তটা মেনেও নেয় এবং তাদের ফোন পরিবর্তন করে ফেলে। প্রদীপ ও নিকিতা তাদের ফোন পরিবর্তন করার পর প্রদীপ ঘটনাটা তার বন্ধুদেরকে জানায়। বন্ধুদের মধ্যে চিন্তার একটা ঝড় বয়ে যায়। কেন এমন শর্ত দেওয়া হলো? তারা চেষ্টা করে প্রদীপের ফোন উদ্ধার করার জন্য কিছু সমাধান বের করতেই হবে, কারণ প্রদীপের ফোনের ভিতরে এমন কিছু আছে যা দেখতে পেলে নিকিতা তাকে ভুল বুঝবে। কিন্তু কোনো কিছুই কার্যকর হয় না। এরপর নিকিতা প্রদীপকে ফোন করে এবং তার বাবার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। এদিকে প্রদীপও দুশ্চিন্তায় থাকে যে নিকিতা যদি তার ফোনের পরীক্ষা করে তাহলে কি হবে। যদি ঘাঁটাঘাঁটি করে তাহলে তো অনেক কিছু বের হয়ে আসবে। কিন্তু নিকিতা প্রদীপের ফোন তেমন একটা ঘাঁটাঘাঁটি করছিল না। তবে নিকিতার বাবা একসময় জোর করেই তাকে বলে, আরে ঘাঁটাঘাঁটি করে দেখ, সামনে ভবিষ্যৎ পড়ে আছে। কার সঙ্গে সময় কাটাবি, কাকে বিয়ে করছিস দেখতে তো হবে, তাই না? দেখ দেখ। যার কারণে এদিকে নিকিতা তার বাবার প্রেসারে পড়ে প্রদীপের ফোনটা ঘাঁটতে শুরু করে, আর অপরদিকে প্রদীপ তার বন্ধুদের প্রেসারে পড়ে নিকিতার ফোনটা ঘেঁটে ঘেঁটে দেখতে শুরু করে। বলা যায় পরিস্থিতির চাপে তারা দুজন একে অপরের ফোন চেক করতে বাধ্য হয়। এরপরে দৃশ্যটা সেই ছোট্ট ছেলেটার কাছে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সেই অতীতের সময়টাতে। সে মাটির নিচ থেকে আমের গুটিটা বের করে এবং তাতে কোনো পরিবর্তন দেখতে না পেয়ে রাগ করে তা ফেলে দেয়। মনে হয় সে মাটিতে পুঁতে পরের দিনই আম খাওয়ার জন্য আশা করছে। এরপর ঘটনা আবারও সেই বর্তমানে চলে যায়। গল্পটা এবার দিব্যার দিকে মন নেই। দিব্যা তার বন্ধু নমিতার সঙ্গে কথা বলছিল, যেখানে নমিতা অবাক হয়ে জিজ্ঞেস করে কেন দিব্যা এমন একটা ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে যে নাকি দেখতেও তেমন একটা সুন্দর নয়। দিব্যার হবু স্বামী যোগী একজন ডেন্টিস্ট।
যদিও সে দেখতে আকর্ষণীয় নয়, তবে দিব্যা তার হবু স্বামীর যত্নশীল ও সম্মানপূর্ণ মনোভাবের প্রশংসা করে। এ কারণেই তাকে সে বিয়ে করতে রাজি হয়েছে। ওদিকে প্রদীপ নিকিতার ফোন পরীক্ষা করে জানতে পারে যে নিকিতা আগে তার বন্ধু রবির সঙ্গে চ্যাটিং করত। এমনকি রবি একবার নিকিতাকে প্রপোজও করেছিল। এটি দেখে প্রদীপ রেগে ওঠে এবং নিকিতাকে ফোন করে বকাঝকা করতে থাকে। জবাবে নিকিতা নিজের ভুল স্বীকার করার বদলে উল্টো প্রদীপকে প্রশ্ন করে, শারমিয়া নামের মেয়েটা তার মোবাইলে কেন, আর মেয়েটাকে তার সাথে সম্পর্ক কী ছিল তার। প্রদীপ প্রথমে চুপ থাকে, কিন্তু নিকিতার চাপের মুখে সে স্বীকার করে যে শারমিয়া তার প্রাক্তন প্রেমিকা। এটা শুনে নিকিতা এবার আরও রাগ হয় এবং তার ফোনটা কেটে দেয়। পরদিন প্রদীপ নিকিতার ফোন পরীক্ষা করতে গিয়ে জানতে পারে যে নিকিতারও নাকি একটা প্রাক্তন প্রেমিক ছিল, যার নাম মামুকটি। এমনকি নিকিতা একবার তার সঙ্গে লং ড্রাইভেও গিয়েছিল। এই তথ্য জানার পর প্রদীপ নিকিতাকে ফোন করে রাগ দেখাতে শুরু করে। নিকিতা তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি, সে যেমনটা মনে করছে তেমনটা নয়। সে শুধুমাত্র লং ড্রাইভে গিয়েছিল ওই সময়টাতে, কিন্তু তাদের মধ্যে অন্য কিছুই ছিল না। কিন্তু প্রদীপ তার কোনো কথা বিশ্বাস করে না এবং উল্টো নিকিতাকে বকাঝকা করতে থাকে। এতে নিকিতা কষ্ট পায় এবং সম্পর্কটা যেন এখন থেকেই ভেঙে যাওয়ার একটা পর্যায়ে পৌঁছে যায়। আর এই পর্যন্ত সব কিছু জানতে পারার পর প্রদীপ এবার নিকিতা সম্পর্কে আরও অনেক কিছু জানতে চায়। সেজন্য সে পরবর্তী দিন নিকিতার বাবার সাথে দেখা করতে যায় এবং তাদের এই শর্তের মেয়াদ তার বোনের বিয়ে পর্যন্ত বাড়ানোর অনুরোধ করে। তবে এখানে তার জন্য আরও একটা শর্ত দেওয়া হয়। নিকিতার বাবা বলে যে তার ফোনের পুরনো কিছু মেসেজের ব্যাকআপ হয়তো অবশ্যই আছে, যেগুলো সে ডিলিট করে ফেলেছে। তো সেই ব্যাকআপগুলো তাকে ফিরিয়ে আনতে হবে এবং নিকিতাকেও ফোনটা দিতে হবে। নিকিতাও তাই করবে। আর এই কথাগুলো শুনতে পেরে প্রথমে দুজন একটু চিন্তাভাবনা করে দুজনেই তারপর রাজি হয়ে যায়। প্রদীপ ইতিমধ্যেই তার চ্যাট হিস্ট্রি মুছে ফেলেছিল, কিন্তু সেগুলো আবার ব্যাকআপ করে সে ফিরিয়ে আনে। এদিকে দিব্যা এবং ডক্টর যোগীর বিয়ের প্রস্তাব চলছে। তারা একে অপরকে পছন্দ করতেও শুরু করেছে এবং দিব্যা যোগীর প্রতি ভালোবাসা অনুভব করছে। তবে একটা ঘটনা ঘটে যখন যোগীর ফোনে একটা কল চলে আসে এবং দিব্যা সেটি ধরতে গেলে যোগী তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এই আচরণে দিব্যা সন্দেহ শুরু করে এবং যোগীর ফোনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। অন্যদিকে নিকিতা প্রদীপের হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখতে পায় যে প্রদীপ শর্ট ফিল্ম তৈরির নামে অনেক মেয়ের ছবি চেয়েছে। এই পর্যন্ত এটা দেখে নিকিতা প্রদীপকে ফোন করে রাগ দেখাতে শুরু করে এবং প্রশ্ন করে কেন সে এই বিষয়টা লুকিয়েছে। সে এমন ছেলে। প্রদীপ ও নিকিতার মধ্যে ভুল বোঝাবুঝি আরও বাড়তে থাকে। প্রদীপ নিকিতার প্রশ্নগুলো এড়িয়ে যায় এবং মিথ্যা বলতে শুরু করে। এর ফলে তাদের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। পরদিন দিব্যার মেহেদি অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। প্রদীপ তার বন্ধুদের সাথে পার্টি করছিল। হঠাৎ তার বন্ধু দিনেশ আসে সেখানে এবং প্রদীপের কলেজ জীবনের একটা ঘটনা মনে পড়ে যায় যে সে একবার একটা ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছিল একটা মেয়ের নামে, যা পরবর্তীতে অনেক ছেলেরাই সেটাকে নিজেদের ফোনে লগ ইন করে নিজেদের বিভিন্ন বাজে বাজে উদ্দেশ্য পূরণ করতে শুরু করেছিল ওই অ্যাকাউন্টের দ্বারা। আর বুঝতেই পারছেন, আমাকে বিস্তারিতভাবে বলার কিছু নেই। আর এই বিষয়টা তার যখন মনে পড়ে যায় তখন তার এটাও মনে পড়ে যায় যে সেই অ্যাকাউন্ট এখনও তার এই ফোনে লগ ইন করা আছে। অপরদিকে নিকিতা প্রদীপের ব্রাউজার হিস্ট্রি পরীক্ষা করতে থাকে এবং কিছু অস্বস্তিকর তথ্য খুঁজে পায়। তবে সে এখনও প্রদীপের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পর্কে কিছুই জানে না। নিকিতা আরও জানতে পারে যে প্রদীপ তাকে যে কুকুর ছানাটি উপহার দিয়েছিল সেটি আসলে সাপা নামের একটা মেয়ের কাছ থেকে সে পেয়েছিল। এটি জানার পর নিকিতা আরও সন্দেহ করতে শুরু করে যে সাপা আবার কে। পরবর্তীতে প্রদীপ ও নিকিতা দেখা করে তাদের ভুল বোঝাবুঝি সমাধানের চেষ্টা করে, কিন্তু প্রদীপের বন্ধু ভাস্কর জানায় যে তার ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্য মোবাইল থেকেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রদীপের ফোনে একটা ওটিপি আসে, যা দেখে নিকিতার সন্দেহ আরও বেড়ে যায়। নিকিতা তার বোন শ্বেতাকে যে অশ্লীল বার্তা পাঠানো হয়েছিল তার জন্য প্রদীপের অ্যাকাউন্টকেই দায়ী করে। সে মনে করে যে নিকিতার ছোট বোনকে যে মানুষটা এইসব খারাপ খারাপ মেসেজ পাঠাচ্ছিল সেটা অন্য কেউ নয়, প্রদীপ। কারণ ওই অ্যাকাউন্ট তার মোবাইলে লগ ইন ছিল। কিন্তু নিকিতা তো এটা জানে না যে ওই অ্যাকাউন্ট শুধু এই মোবাইলে নয়, বরং তাদের ব্যাচের সবার মোবাইলে লগ ইন ছিল। যার কারণে নিকিতা শুধুমাত্র প্রদীপকেই সন্দেহ করে যে হ্যাঁ, প্রদীপই এই কাজ করেছে তার বোনের সাথে। প্রদীপ তাকে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ, কোনো এক সময় সে অনেক বাজে কাজ করেছে, কিন্তু এখন সে ভালো হয়ে গিয়েছে। এই ধরনের কাজ সে এখন আর করে না। কিন্তু নিকিতা তার উপর রাগান্বিত হয়ে তাকে একটা চড় মারে। রবি যখন নিকিতা এবং প্রদীপের মধ্যে হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করে তখন প্রদীপ রাগান্বিত হয়ে রবিকে সবার সামনে মারতে শুরু করে। এরপর নিকিতা আর প্রদীপ সেখান থেকে চলে যায়। অপমানিত প্রদীপ তার বন্ধুদের কাছে ফিরে যায় এবং তাদের উপর সে তাকে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ তুলে যে তাদের মধ্যে কেউ একজন এই কাজ করেছে, বল কে করেছিস। সে তাদের সেখান থেকে চলে যেতে বলে।
এদিকে দিব্যার বিয়ের অনুষ্ঠানে সে তার হবু স্বামী যোগীর উপর সন্দেহ করতে শুরু করে। তাদের মধ্যে তর্ক শুরু হয়, কেন তার ফোনটা একটু দেখতে গেলেই সে এমন করে, এবং প্রদীপ তার বোনের সমস্যার সমাধান করতে যোগীর ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই প্রদীপের মা এসে তাকে থাপ্পড় মারে যে আরেকজনের প্রাইভেসি নষ্ট করার তোর কোনো অধিকার নেই। এতে প্রদীপ আরও ভেঙে পড়ে এবং তার মা সরস্বতী পরবর্তীতে নিকিতা এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোদের মধ্যে, কেন এমনটা করছিস। তখন নিকিতা আর তার সম্পর্কে প্রদীপ তার মাকে সব কিছু খুলে বলে। প্রদীপের মা তাকে বোঝান যে প্রতিটি মেয়ের জন্য তার সম্মান খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি প্রদীপকে আরও বলেন নিকিতার প্রতি শ্রদ্ধাশীল হতে এবং তাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস রাখতে। এই কথাগুলো শুনে প্রদীপ এবার তার ভুল বুঝতে পারে। এরপর দিব্যার হবু স্বামী যোগী একান্তে তার ফোন না দেওয়ার কারণ ব্যাখ্যা করে। প্রদীপের সাথে সে বলে তার বন্ধুরা তার চেহারা নিয়ে সবসময় মজা করত এবং তার ফোনে কিছু চ্যাট এবং ছবি রয়েছে যা সে দিব্যাকে দেখাতে চায় না, কারণ এতে করে দিব্যার মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে। তার বন্ধুরা যে সবসময় তাকে নিয়ে মজা করতো এটা দিব্যা জানতে পারলে তারও খারাপ লাগবে, যার কারণে সে দিব্যাকে ফোনটা ধরতে দেয় না। আর এই সমস্ত কথা তখন প্রদীপের মোবাইল থেকে ডিরেক্ট কলের মাধ্যমে দিব্যা শুনতে পায়, আর সেও নিজের ভুল বুঝতে পারে। আর যোগীর প্রতি তার বিশ্বাস আর ভালোবাসা আরও বেড়ে যায়। প্রদীপ তার বন্ধুদের কাছে ফিরে গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু তার পরবর্তীতেই একটা বড় সমস্যা হয়ে যায়। হঠাৎ করে পুরো এলাকায় একটা এমএমএস ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে ওই মেয়েটা অন্য কেউ নয় বরং নিকিতা। আর এই বিষয়টা দেখে সবাই খুবই গভীরভাবে আঘাত পায়। নিকিতার বাবার কাছেও বিষয়টা চলে আসে এবং সেও গভীরভাবে আঘাত পান। তিনি রাগান্বিত হয়ে নিকিতাকে শাস্তি দেন এবং এই ঘটনায় নিকিতা কষ্ট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার বোন শ্বেতা প্রদীপকে খবর দেয় এবং প্রদীপ নিকিতাকে খুঁজতে বের হয়। প্রদীপ একটা গাছের কাছে পৌঁছায়, যেখানে গল্পটি আবারও সেই অতীতে ফিরে যায়। আমরা সেই ছোট্ট ছেলেটিকে দেখি যে বারবার আমের গুটি মাটির নিচে পুঁতে দেয় এবং তা বের করে। তার মা তাকে বোঝায় যে বিশ্বাস রাখলে একদিন এই গুটি থেকে গাছ হবেই। তাহলে বুঝলেন এই ছেলেটা আসলে প্রদীপ, এবং তার মায়ের কথা মতোই আজ সেই গাছটা বড় হয়ে গিয়েছে। প্রদীপ অবশেষে নিকিতাকে খুঁজে পায়। নিকিতা কাঁদতে থাকে এবং তার ভুলের জন্য প্রদীপের কাছে ক্ষমা চায়। সে বলে যে ওই মেয়েটা আমি নই, কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রদীপও তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে এবং তাকে বিশ্বাস করে যে না, সে এমন কাজ কোনোভাবেই করতে পারে না। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে পরবর্তীতে প্রদীপ তার বন্ধুদের সাথে সেই অপরাধীকে ধরে ফেলে যে এআই ব্যবহার করে নিকিতার চেহারা লাগিয়ে এমন একটা বাজে ভিডিও তৈরি করেছিল। মূলত সে নিকিতার অফিসের একজন কর্মচারী, যিনি ভিডিও পরিবর্তন করে নিকিতার সম্মানহানি করছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপর সব ঠিকঠাক হওয়ার পর প্রদীপ আর নিকিতা তার বাবার সাথে দেখা করে। তার বাবা জানান তিনি তাদের ফোন পরিবর্তন করিয়েছিলেন ভবিষ্যতের সম্পর্কে দ্রুত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। তিনি তাদের বিয়েতে সম্মতি দেন এবং তাদেরকে বলে আমি বিশ্বাস রাখি যেহেতু এখন এই বিষয়টা সম্পর্কে তোরা সামনে ফেলেছিস, সামনে সমস্যা হবে না। আর এভাবেই তাদের বিয়ের সম্মতির মাধ্যমে শেষ হয় আজকের সিনেমা। তা কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। সত্যি বলতে বিশ্বাস জিনিসটা মারাত্মক একটা জিনিস, যেখানে যদি একটু আঘাত পায় তাহলে বিশাল একটা বড় বিস্ফোরণ হতে পারে। তাই এই বিষয়টা নিয়ে একটু সাবধান থাকবেন।